হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি আরআরবি যেই 2024-এর CBT-1 কতটা কি কাট অফ যেতে পারে, এক্সাম কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন ছিল এবং কাদের কাদের CBT-2 এর জন্য প্রিপারেশন স্টার্ট করা উচিত সেটা নিয়ে ইন ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব যে CBT-2 এর প্রিপারেশন তোমরা কিভাবে শুরু করবে এবং কিভাবে প্রপার ওয়েতে পড়াশোনা করে তোমরা 70 দিনের মাথায় CBT-2 এর জন্য সম্পূর্ণ রেডি হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে আমি আমার নোট সফটওয়্যারটা খুলে ফেলছি এবং এক এক করে তোমাদের স্ট্র্যাটেজি লিখছি। প্রথমে আগের দিনটা বলেছিলাম CBT আমাদের 2 এর জন্য কাদের কাদের প্রিপারেশন শুরু করা উচিত। আমি আগের ভিডিওতে অলরেডি বলেছিলাম, আবার বলে দিচ্ছি, মোটামুটি ধরে রাখো রেজাল্ট বেরোনো না অবধি কিছুই তোমরা মাথায় নেগেটিভিটি ভেবো না। এবং তুমি যদি জেনারেল হয়ে থাকো এবং তোমার যদি মোটামুটি ফাইনালাইজ নর্মালাইজ স্কোর 55-এর আশেপাশেও আছে, মোটামুটি নর্মালাইজ স্কোর 55 আসবে। তোমরা এখন নর্মালাইজ স্কোর তো তুমি পাচ্ছ না, তুমি ধরো তোমার র স্কোরই যদি 55 আসে ধরে রাখো মিনিমাম, ঠিক আছে, যদি 55 আসে জেনারেল হয়ে থাকো তাহলে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করতে পারো আর কিছু না ভেবে, ঠিক আছে। 55টা ধরে রাখো, যাদের 55-এর আশেপাশে আসছে আমি একটা নম্বর লিখে রাখছি 55, ঠিক আছে। এই স্কোরটা দেখে অবশ্যই থাকে, তার উপরে এসে থাকে, তাহলে তোমরা কিন্তু প্রিপারেশন নির্দ্বিধায় শুরু করতে পারো। কেউ যদি মনে করো 62-63টা অ্যাটেম্প করেছো, 62-63টা অ্যাটেম্প করেছো এবং তার যদি মানে অ্যাকুরেসি ঠিক আছে, মানে 3টে 4টে 5টা ম্যাক্সিমাম ভুল গেছে, তার বেশি ভুল যায়নি, তারা কিন্তু কোনো কিছু নেগেটিভ না হয়ে প্রিপারেশন শুরু করতে পারো। এবার সিমিলারলি যদি তুমি আদার ক্যাটাগরির মধ্যে যাও, যদি OBC ধরো, তারপরে EWS হয়ে গেল, এবার SC হয়ে গেল, এইসব ক্যাটাগরির মধ্যে যাও, এই নম্বরটাকে তোমরা 50 ধরতে পারো। আর STর ক্ষেত্রে এই নম্বরটাকে 45 ধরতে পারো, ঠিক আছে। 45 এই নম্বরটা যদি মোটামুটি আসে তাহলে তোমরা কিন্তু কিছু আর বেশি ভেবো না, ঠিক আছে। সিলেকশন হবে কি না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু তোমরা যদি 10 দিন এটা ভেবে কাটাও সিলেকশন হবে কি হবে না, হলে তারপরে আমি প্রিপারেশন করবো, হয়তো 10 দিন পিছিয়ে যাবে, কারণ CBT-1 আর CBT-2-র মধ্যে খুব বেশি কিন্তু তোমরা পার্থক্য পাবে না, মানে টাইমের গ্যাপ যেটা আছে খুব বেশি পাবে না, এই 70 দিন মতো অনলাইন অ্যাভারেজ পাবে। আমি আগের দিন বলেছিলাম। এবার তোমাদের টার্গেটও নিয়ে চলতে বলেছিলাম 1 মার্চ 2025, 1 মার্চ 2025 টার্গেট নিয়ে তোমরা চলো এবং সেই হিসাবে সিলেবাস কমপ্লিট করো, তাহলে দেখবে যদি এক্সাম হয়ে যায় তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না, এবং তারপরে আরও 10-15 দিন এক্সট্রা পাও সেটা খুব ভালো, কিন্তু টার্গেট 1 মার্চ 2025 এটা রেখেই চলো, ঠিক আছে। তো এবার দেখো কি করে তোমরা প্রিপারেশন শুরু করবে। এবার প্রিপারেশন শুরু করার আগে, প্রিপারেশন যারা শুরু করবে তাদের মধ্যে 2 থেকে 3 ধরনের জেনারেলি ক্যান্ডিডেট আছে। প্রথমে একটি ক্যান্ডিডেট আছে, তাদের কথা বলছি, যারা CBT-1-এর সাথে সাথে CBT-2 এর প্রিপারেশন করছিল এবং CBT-2 হওয়ার আগে তারা, মানে CBT-1 হওয়ার আগে তারা অলরেডি 30%, কেউ 40%, কেউ বা 25% বা কেউ 20% হোক সিলেবাস কিন্তু কমপ্লিট করে রেখেছিল। মেন যে কিছু কিছু সাবজেক্ট তারা কিন্তু নিজেদের কমপ্লিট করে রেখেছিল, এটা একটা ক্যাটাগরি। তো ক্যাটাগরি 1 যারা কিছুটা কমপ্লিট করে রেখেছিল, আমি লিখছি এখানে, ঠিক আছে। ক্যাটাগরি 1, ঠিক আছে, ক্যাটাগরি 1 22-40% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এবার ক্যাটাগরি 2 এর মধ্যে আমি কাদেরকে রাখছি, ঠিক আছে। ক্যাটাগরি 2 এর মধ্যে যাদের মোটামুটি প্রিপারেশন আছে, ভালো করে প্রিপারেশন আছে, ঠিক আছে। অনেকে আছে হয়তো WPSC যেই দিয়েছিলে এখানে, সেখানেও তাদের রিটেন ক্লিয়ার আছে, ঠিক আছে, বা SSC যেই দাও মোটামুটি সম্পূর্ণটাই প্রিপেয়ার আছে। আজকের দিনে যারা টেস্ট সিরিজ দিলে মোটামুটি টেকনিক্যাল যেটা পেপার আছে তাদের 50%-এর উপরে অ্যাবভ তাদের নম্বর কিন্তু চলে আসে, এটা ক্যাটাগরি 2। তাদের অলমোস্ট প্রিপেয়ার, মানে সিলেবাস প্রায় কমপ্লিট, ঠিক আছে, শুধু রিভিশন দরকার, ঠিক আছে। তাদের টেস্ট সিরিজে টেস্ট দিলে তাদের 50+ স্কোর আসছে, 50%-এর উপরে স্কোর আসছে অনলি টেকনিক্যালে, 50, 55, 60 স্কোর তাদের আছে, এটা ক্যাটাগরি 2, তাদের সম্পূর্ণ প্রিপেয়ার। আরেকটা ক্যান্ডিডেট আছে যারা ধরো SSC CGL বা এইসব এক্সামের জন্য প্রিপারেশন করেছিলে, টেকনিক্যাল অনেকদিন ভুলে গেছো বা এখনই নতুন টেকনিক্যাল অনেকদিন পড়া হয়নি, শুধু নন টেকনিক্যাল শুরু থেকেই পড়াশোনা করেছো এবং নন টেকনিক্যাল এক্সাম তাদের ভালো করে ক্লিয়ার হচ্ছে, কিন্তু টেকনিক্যাল তারা একেবারে কোনোদিন ভালো করে শুরু করেনি, খুবই কম, যেটুকু তারা কলেজে পড়েছিল, ডিপ্লোমা সময় বা বিটেকের সময় পড়েছিল সেটুকুই তাদের নলে আছে, সেটা হয়ে গেল ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3 একেবারে ফ্রেশার্স ধরতে পারি টেকনিক্যালের ক্ষেত্রে, ফ্রেশার। তো এই 3টে ক্যাটাগরিতে। এবার দেখো যারা ক্যাটাগরি 2টা আগে আলোচনা করছি, কারণ ক্যাটাগরি 2টা অলমোস্ট রেডি, ক্যাটাগরি 2 স্টুডেন্ট, তোমাদের যেহেতু সম্পূর্ণ রেডি আছে, ঠিক আছে, তোমার যে কোনো স্ট্রিম থেকে বিলং করতে পারো, সিভিল হতে পারো, মেকানিক্যাল হতে পারো, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হতে পারো, তোমার যেহেতু সম্পূর্ণ রেডি আছে, তোমরা এখন কি করবে, তোমাদের যে মেন সাবজেক্ট, যেমন সিভিলের যদি আমি বলি, সিভিলের 5 থেকে 6টা সাবজেক্টই মেন আছে, ঠিক আছে, সিভিলের 5 থেকে 6টা সাবজেক্ট মেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে BMC মোস্ট ইম্পর্টেন্ট, BMC বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন মোস্ট ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এস্টিমেশন অ্যান্ড কস্টিং, এস্টিমেশন, ঠিক আছে, এস্টিমেশন অ্যান্ড কস্টিং, তারপরে তোমার হচ্ছে সয়েল অ্যান্ড ফাউন্ডেশন, সয়েল অ্যান্ড ফাউন্ডেশন, তারপরে হয়ে গেল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তারপর হয়ে গেল বেসিক অফ সোম, বেসিক অফ, আমি লিখছি
বেসিক অফ সোম ফ্লুইড মেকানিক্স, এছাড়া হয়ে গেল তোমার হাইওয়ে হয়ে গেল, সার্ভে হয়ে গেল। এই কোনো সাবজেক্ট মোটামুটি ইম্পর্টেন্ট, আমাদের মেন চ্যাপ্টার। তার মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার সিলেবাসও দেখো 25% আসবে, কিন্তু বিএমসি অলরেডি দেওয়া আছে সিলেবাস। যদি দেখো বিএমসি পার্টে অনেকগুলো দেওয়া আছে। তো এটা সিভিলের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। এরকম যারা মেকানিক্যাল আছো, ইলেকট্রিক্যাল আছো, তাদেরও ক্ষেত্রে এরকম ইম্পর্টেন্ট টপিক আছে। তো তোমার যেহেতু সব কিছু পড়া আছে মোটামুটি কমপ্লিট, তোমরা বারবার তোমাদের নিশ্চয়ই কোনো নোটস থেকে প্রিপারেশন করেছো, কোনো হয় কেউ বই থেকে করেছো, কেউ কোনো কোচিংয়ে পড়ে থাকলে কোচিংয়ের নোটস আছে, সেই কোচিংয়ের নোটস তো বই থেকে তোমরা বারবার রিভিশন দেওয়ার প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিসের সাথে সাথে রিভিশন দেওয়ার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস কোথা থেকে করবে? প্র্যাকটিসের সোর্স আমি বলেছি, সবার আগে তোমাদের সোর্স থাকে প্র্যাকটিসের জন্য, সবার আগে তোমাদের সোর্স থাকবে এসএসসি জেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এসএসসি জেই পিওয়াইকিউ, ঠিক আছে। এক্ষেত্রে যারা সিভিল আছে তাদের আমি জানি এসএসসি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আইএস মাস্টারের একটা খুব ভালো বই আছে, ঠিক আছে। তোমরা অ্যামাজনে সার্চ করবে, লিঙ্ক নিজের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমার লিঙ্ক থেকেও পারচেস করতে পারো, ঠিক আছে। অথবা তোমরা অ্যামাজনে সার্চ মারবে এসএসসি জেই পিওয়াইকিউ আইএস মাস্টার, ঠিক আছে। তার বিভিন্ন ভার্সন আছে, 2024, 25, 23, 22 সব পেয়ে যাবে, ঠিক আছে। তুমি রিসেন্ট কেন 24 বা 25 কেন, তোমার প্রায় হয়তো সেটা দাম পড়ে যাবে 1300, 1400, 1200 পড়ে যাবে। তুমি একটু পুরোনো ভার্সন যাও, ঠিক আছে, পুরোনো ভার্সন গেলে তোমার সেটা 800, 1000, 700 এরকম পড়বে। কালকে আমি অফার দেখছিলাম 2022-এর বইটা 372 বা 73 টাকায় দিচ্ছিল, ঠিক আছে, 372 বা 73 টাকায় দিচ্ছিল। এত কমে জেনারেলি দেয় না। এবং যদি তোমরা এখনও দেখো ওই বইটা অ্যাভেলেবেল আছে 2022-এর ভার্সন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যদি তোমার মনে হয় যে ওই বইটা অ্যাভেলেবেল আছে, কিছু না হবে ইনস্ট্যান্ট কিনে নাও। 23, 24, 25-এর কোশ্চেন পেপার তোমরা অনলাইন যখন তখন ডাউনলোড করে নিতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। তোমাদের প্রথম যেটা রেফারেন্স থাকা উচিত, মানে সোর্স অফ স্টাডি, এটা কিন্তু থিওরি পড়ার পরে, শুধু এমসিকিউ পড়লে হবে না, ঠিক আছে। থিওরি পড়ার পরে তোমাদের যে এসএসসি জেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এটা তোমাদের সম্পূর্ণ ভালো করে বুঝে বুঝে সলভ করতে হবে, এসএসসি জেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তারপরে হয়ে গেল আরআরবি জেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ঠিক আছে, আরআরবি জেই পিওয়াইকিউ। এবার আরআরবি জেই পিওয়াইকিউটা তোমরা কোথাতে করবে? আরআরবি জেই পিওয়াইকিউ করার জন্য তোমাদের আর বই কেনার দরকার নেই, তোমার textbook.com-এ যাবে, টেস্ট সিরিজের ভেতরে আরআরবি জেই পিওয়াইকিউ সব তোমাদের দেওয়া আছে, সেগুলো তোমরা ডাইরেক্ট প্র্যাকটিস করবে। এও তোমাদের কমপ্লিট হয়ে গেছে সিলেবাস, তো সেটা তোমরা ডাইরেক্ট প্র্যাকটিস করবে, এবং সেখানে কোশ্চেন যখন সলভ করে তোমাদের কোশ্চেন অটোমেটিক প্র্যাকটিস হয়ে যাবে। যে কোশ্চেনগুলো তোমার পার্ট ছড়া, সেগুলো পরে তোমরা পড়ে নেবে, ঠিক আছে। আরআরবি জেইর জন্য তোমাদের আলাদা করে বই কেনার কিচ্ছু দরকার নেই, ঠিক আছে। এসএসসি জেই সবার আগে করবে, আরআরবি জেই করবে। তারপরে textbook.com-এ এসএসসি জেই বা আরআরবি জেই যে টেস্ট সিরিজগুলো আছে, ওদের মক টেস্ট সিরিজ, সেগুলো যত টেকনিক্যাল কোশ্চেন সব প্র্যাকটিস করে ফেলবে। আরআরবি জেইটা সম্পূর্ণ প্র্যাকটিস করবে, আর এসএসসি জেইর ক্ষেত্রে শুধু টেকনিক্যাল পার্টটা, টেকনিক্যাল যে 100 নম্বর আছে, ঠিক আছে, সেই টেকনিক্যাল প্রত্যেকটা কোশ্চেন পেপার যেটা মক টেস্ট আছে সম্পূর্ণ সলভ করে ফেলবে। এইটুকু কোশ্চেন করলে তোমাদের টেকনিক্যালে কোনো কিছু আটকাবে না। এটা আমি আমাদের কি বলে সিভিলের জন্য বললাম, এসএসসি জেই আইএস মাস্টার। এছাড়া যারা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আছো, মেকানিক্যাল আছো, ইলেকট্রিক্যাল আছো, ইলেকট্রনিক্স আছো, তারা যদি মনে করো প্রিভিয়াস ইয়ার কিনবে, তোমরা আচ্ছা আমাদের মেডিজি বলে যে একটা পাবলিকেশন আছে, মেডিজি একটা ভালো ইনস্টিটিউট, ওদেরও বই বের করে এসএসসি জেই সেটা কিনতে পারো, ঠিক আছে। আইএস মাস্টার এসএসসি জেইটা অন্যান্য স্ট্রিমের জন্য অ্যাভেলেবেল নেই, মেকানিক্যাল একটা পুরোনো ভার্সন ছিল, সেটা এখন আউট অফ স্টক, ঠিক আছে। বাকি তোমরা মেডিজির কিনতে পারো, মেডিজিটটা কিনলে হবে। মেডিজিটটা মানে ওখানে বইটা যথেষ্ট ভালো ডিটেলসে দেওয়া আছে, ইরার খুব কম আছে, ঠিক আছে, সলিউশন তোমরা ভালো পাবে। তাছাড়া আরও অ্যামাজন অনেক থার্ড পার্টি অনেক বই আছে, ঠিক আছে, যেমন জিকে পাবলিকেশন আছে বা আরও আছে, সেগুলো কেনার দরকার নেই, সেগুলো সলিউশন অতটা অ্যাকুরেট বা ভালো পাবে না। যে বইগুলো আমি রেকমেন্ড করলাম সেই বইগুলো কেনো। যারা সিভিল তারা তো আইএস মাস্টার ছাড়া অন্য কোনো বই ভেবো না, যারা অন্যান্য স্ট্রিম আছে তারা মেডিজের বইগুলো ভাবতে পারো, ঠিক আছে। আমি সবগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি, প্লাস আমার কমিউনিটি পোস্টেও দিয়ে দেবো। তো এখান থেকে তারা সম্পূর্ণ প্র্যাকটিস আর রিভিশন করবে। এরপরে যেটা হয়ে গেল, যারা ক্যাটাগরি 2 স্টুডেন্ট, ঠিক আছে, ক্যাটাগরি 2 স্টুডেন্ট, যাদের মোটামুটি 20 থেকে 40% সিলেবাস কমপ্লিট ছিল, ঠিক আছে, তারা সিবিটি 1-এর সাথে সাথে কমপ্লিট করেছে, তারা মেন সাবজেক্টগুলো কমপ্লিট করে ফেলেছে। এবার তাদেরকে আমি বলবো মেন যে সাবজেক্টগুলো কমপ্লিট করেছো, প্রথমে তো তোমার কাজ হবে 3-4 দিন, এই সপ্তাহ যেতে যেতে তোমাদের সেই মানে সাবজেক্টগুলো ভালো করা বা রিভিশন দেওয়া না, ঠিক আছে। প্রথমত সেই সাবজেক্টগুলো রিভিশন দেবে, রিভিশন দেওয়ার পরে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে, যেরকম আমি বললাম এসএসসি জের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে, বা তোমার আরও এসএসসি যে চ্যাপ্টার টেস্ট আছে, আরআরবি যে চ্যাপ্টার টেস্ট আছে, সাবজেক্ট টেস্ট, সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করবে। এবং তারপরে 4-5 দিন এগুলো পড়ার পর রিভিশন দেওয়ার পরে নতুন সাবজেক্ট তোমরা শুরু করবে, এবং নতুন সাবজেক্ট তোমাদের প্রায়োরিটি হিসাবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই হিসাবে পরপর কিন্তু তোমরা একটা সাবজেক্ট পড়ে যাবে। একটা সাবজেক্ট না, যখন তোমরা পড়বে দেখো পড়ার স্ট্র্যাটেজি কী হবে। মোটামুটি তোমাদের যেহেতু ধরে রাখছি আমি, তোমাদের 3টে সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে, টোটাল আমাদের আছে 13টা সাবজেক্ট। এক্সাম্পল
13টার মধ্যে তোমরা 3টে সাবজেক্টই কমপ্লিট করে নিয়েছো, তার আগে থেকে করা আছে। তো তোমাদের বাকি বেঁচে থাকলো 10টা সাবজেক্ট, ঠিক আছে, 10টা বেঁচে থাকলো। এবার 10টা তোমায় কী করে পড়তে হবে তোমার, ঠিক আছে, তোমাদের 3 ঘন্টা করে 3টে সাবজেক্ট, ঠিক আছে, 3 ঘন্টা করে 3টে সাবজেক্ট পড়বে। এর সঙ্গে 9 ঘন্টা হয়ে গেল, 9 আওয়ার্স। তার সঙ্গে তুমি 2.5 থেকে 3 ঘন্টা রিভিশন দেবে। 12 ঘন্টা তোমার স্টাডি প্ল্যান থাকতে হবে, কিছু করার নেই, টাইম নেই এখন, বেশি দিন সময় নেই। তার সঙ্গে যে পড়লে আগের দিন যে পড়াগুলো পড়ছো, ঠিক আছে, সেই পড়াগুলো 3 ঘন্টায় রিভিশন দেবে। 9 ঘন্টার পড়া 3 ঘন্টায় রিভিশন তুমি দেবে পরের দিন, ঠিক আছে। মানে আজকে তুমি এটা 9 ঘন্টার মতো পড়লে, সেটা কালকে সকালবেলা সবার আগে রিভিশন দেবে, তারপর নতুন পড়া আবার শুরু করবে। সেম কালকের পড়া পরশুদিন রিভিশন হবে, তারপর পড়বে, এরকম কি হলে প্রত্যেকদিন রিভিশন হতে থাকবে। তাছাড়া 15-20 দিন একটা লম্বা পড়া হয়ে গেলে যতটুকু পড়েছো ততটা আবার একদিন রিভিশন দেবে। কোশ্চেন প্র্যাকটিস রিভিশন যা থাকবে এই 3 ঘন্টার মধ্যে তোমাকে কমপ্লিট করে নিতে হবে, এই 3 ঘন্টার মধ্যে, ঠিক আছে। এই মোটামুটি তোমাদের 11 থেকে 12 ঘন্টার রুটিন তো রাখতেই হবে, তার কম কিছু করা যাবে না, কারণ হাতে সময় 2 থেকে 2.5 মাস, ম্যাক্সিমাম 3 মাস, তার বেশি সময় কিন্তু তোমরা পাবে না। আমি আগে থেকেই বলে দিচ্ছি, ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। টার্গেট রাখতে বলছি 1 মার্চ, ঠিক আছে। এবার আরআরবি এখন সরি দেখো, আরআরবি এখন এক্সাম খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট ইয়ারও ক্যালেন্ডার বের করেছে এবং সেটাও এক্সাম নেবে। তো যেহেতু এক্সাম নেয়, সেজন্য এক্সামের কিন্তু খুব বেশি লেট আরআরবি করবে না, তোমাদের তাড়াতাড়ি এক্সাম নিয়ে নেবে, ঠিক আছে। আমি 1 মার্চ ডেট দিলাম, হতে পারে তারও আগে নিয়ে নিতে পারে, ঠিক আছে। চান্সটা কম আছে, তবু না হওয়ার কিছু নেই, ঠিক আছে। আমি একবার 1 মার্চ বলছি, মানে 1 মার্চটা রিজিট এরকম কিছু মনে করো না। 1 মার্চের পরেও হতে পারে, আগেও নিলে নিতে পারে। আগে নেওয়ার প্রবাবিলিটিটা খুবই কম আছে, হয়তো লেস দ্যান 5% আগে নেওয়ার প্রবাবিলিটি, ঠিক আছে। তো 1 মার্চ ধরে তোমার প্রিপারেশন করার অসুবিধা নেই। তারও আগে যদি খুব নিয়ে নেয়, তাহলে দেখবো অনেকেই ঠিকঠাক করে প্রিপারেশন নিয়ে উঠতে পারেনি, ঠিক আছে। তো এটা হলে যারা 2 আছে তাদের, হচ্ছে গিয়ে যারা সেকেন্ড ক্যাটাগরি আছে তাদের। এবার যারা থার্ড ক্যাটাগরি আছে তাদের কথা, যে তাদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে থার্ড ক্যাটাগরি, ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3তে আমি বললাম, যারা একবার নতুন করে শুরু করবে, যারা প্রায় 1.5-2 বছর টাচে নেই। আরআরবি যেই CBT 1 যখন নোটিফিকেশনটা বেরিয়েছিল আরআরবি যেই, তখন তারা CBT 1 টেকনিক্যাল সম্পূর্ণ পড়া শুরু করে দিয়েছিল, এবং তার আগে টেকনিক্যাল লাস্ট প্রায় 1.5-2 বছর আগে পড়েছিল, অথবা তার বিগত 1-1.5-2 বছর ধরে তারা WBCS বলে, SSC CGL বলে, এরকম যে বিভিন্ন নন টেকনিক্যাল এক্সাম, তার জন্য প্রিপারেশন নিচ্ছিল। কিন্তু আরআরবি যেটা আশায় এবং তাদের কাছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকায় তারা এক্সামটা দিয়েছে, এবং যেহেতু তাদের নন টেকনিক্যাল প্রিপারেশন ভালো ছিল, তো তাদের CBT 1 মোটামুটি ভালো করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। অথবা যারা প্রথমবার শুরু করেছে, নন টেকনিক্যাল প্রিপারেশন করনি, এই কদিন নন টেকনিক্যাল পড়ে ভালো করে এক্সাম দিয়ে নিয়েছে, এবং নন টেকনিক্যাল পোর্শনটা ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমার কাছে 70 দিনে সম্পূর্ণ টেকনিক্যাল সিলেবাসটা কভার করতে হবে। এবার দেখো, যাদের 70 দিন বা 75 দিনে সম্পূর্ণ টেকনিক্যালটা ভালো করে পড়তে হবে, তাদের ক্ষেত্রে সত্যি কথা বলতে খুবই কষ্ট এত কম দিনে এত বড় সিলেবাস কমপ্লিট করা। এটা রিয়েলিটি তোমাকে মেনে নিতে হবে, ঠিক আছে। তুমি যদি 2021 বা 22-এ পাস আউট হয়ে থাকো, এবং 2024-এর এন্ডে বা 2025-এর শুরু থেকে পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে খুবই কম ছেলে আছে যারা না পড়ে মাথায় 2-2.5 বছর রিটেন রেখেছে, ঠিক আছে। তোমার মনে হতে পারে যে আমি সাবজেক্টগুলো জানি, কিন্তু যখন তুমি কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, যে তোমার মাথায় মনে পড়ছে, কিন্তু কোশ্চেনের অ্যান্সার ঠিক করতে পারছো না। তোমাকে সব সাবজেক্ট আবার পড়তে হবে, ভালো করে পড়তে হবে, এবং তার জন্য তোমাকে একটা মিনিমাম দিতে হবে। মিনিমাম তোমাকে কতটা পড়তে হবে বলে দিচ্ছি। প্রত্যেকের সাবজেক্ট তোমাকে আজকের দিনে এটা পড়তে হবে। অনলি লেকচার যদি তোমাকে ভালো আছে, ভালো কোনো একটা ইনস্টিটিউটে তুমি লেকচার দেখো, তোমাকে প্রায় 500 আওয়ার্সের আশেপাশে শুধু লেকচার্স দেখতে হবে, এবং এটা করে পড়ে লিখতে গিয়ে আরও 200 আওয়ার্স লেগে যাবে। তো টোটাল প্রায় 700 আওয়ার্স চলে যাবে, সম্পূর্ণ তুমি কমপ্লিট করতে চাও, ঠিক আছে। 700 আওয়ার্স শুধু তোমাদের লেকচার দেখে পড়ে কমপ্লিট, এটা মিনিমাম বলে, এর থেকে বেশিই যাবে, কম যাবে না। 700 আওয়ার্স মানে ডেইলি 10 ঘন্টা করে শুধু টেকনিক্যালের কথা বলছি, তার সাথে নন টেকনিক্যাল তো আছেই। তো একটা হিউজ চাপ পড়ে যাবে, হয়তো তোমরা কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো, তোমার যে মেন মেজর 6টা সাবজেক্ট আছে, 8টা সাবজেক্ট আছে, সেগুলো সবার আগে খুব ভালো করে পড়ো। আমি যেমন সিভিলের ক্ষেত্রে বললাম, এই সাবজেক্টগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। পড়ার সোর্স নিয়ে একটু পরে কথা বলছি, কোথা থেকে পড়বে কি না পড়বে, পড়ার সোর্স নিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। কিন্তু এই সাবজেক্টগুলো আমি সিভিলে যে লিখে দিলাম, এরকম মেকানিক্যালও আছে, ইলেকট্রিক্যালও আছে, ইলেকট্রনিক্সে আছে। এই সাবজেক্টগুলো ভালো করে পড়ো, এই সাবজেক্টগুলো খুব ভালো করে রেডি করো। এই 6টা সাবজেক্ট রেডি করতে হয়তো তোমার ম্যাক্সিমাম 350 ঘন্টা দিতে হতে পারে, ঠিক আছে। ভালো করে থিওরি পড়ে তার সঙ্গে নোটস বানিয়ে রিভিশন দিয়ে 350 থেকে 400 ঘন্টা, ঠিক আছে। তারপরে বাকি সাবজেক্টগুলো আছে, সেগুলো তাড়াতাড়ি করে রিভিশন দাও। ইউটিউব অনেক টিচাররা PDF থেকে পড়িয়েছেন, ঠিক আছে। আমি সবার রেফারেন্সও দিয়ে দেবো, সেখান থেকে পড়ো, এবং সেখানে MCQ প্র্যাকটিস করে সেগুলো উপর দিয়ে পড়ে যাও। কেন বলছি, তুমি সব ভালো করে পড়তে পারো, তোমাকে অতটা টাইম নেই, রিয়েলিটিটাকে মেনে নিতে হবে, ঠিক আছে। তোমার হাতে যদি 6-7 মাস টাইম থাকতো, তুমি সব কমপ্লিট করে দিতে, কিন্তু 3 মাসে খুবই টাফ। যারা একবার ফ্রেশ হয়ে প্রিপারেশন করে, তার জন্য কমপ্লিট করা এত কম সময়, ঠিক আছে। রিয়েলিটিটা মেনে নিতে হবে। তো তাদের ক্ষেত্রে স্ট্র্যাটেজি এটা হবে যে মেন সাবজেক্ট সেগুলো ভালো করে পড়া। যেমন সিভিল বলছি, সিভিল তুমি যদি হয়ে থাকো,
এই বিএমসিটাকে তোমাকে খুব ভালো করে পড়তে হবে, বিএমসিটাকে এস্টিমেটটাকে খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, ইন ডিটেলস খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এবং তারপরে যেমন পরপর সিকোয়েন্স দেখেছি, সয়েল ফাউন্ডেশন, এনভায়রনমেন্ট, এগুলোকেও পড়তে হবে, ঠিক আছে। এবং 6টা সাবজেক্ট তুমি পড়ে নাও, মোটামুটি রেডি করো, তোমার মোটামুটি দেখবে 55 থেকে 60% তোমার কভার হয়ে গেছে। এবার হ্যাঁ, যারা ধরো এসএসসি, সিজিএল বা ডব্লিউবিসি এরকম টাইপের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলে, যার নন টেকনিক্যাল সিবিটিও না ভালো গেছে, ঠিক আছে, তাদের আমি ধরে রাখছি সিবিটিতেও যে নন টেকনিক্যাল পোর্শন আছে, তারা কম্পিউটারে পড়ে, অনেক সময় এনভায়রনমেন্টে পড়ে, তো এই পোর্শনগুলো তাদের মোটামুটি অনেকটা ডিটেলসে পড়া থাকে। সেক্ষেত্রে আমি ধরে রাখছি তারা ওই ইসের মধ্যে, তারা ওই বাকি যে 50 নম্বর নন টেকনিক্যাল আছে তার মধ্যে মোটামুটি 40-এর আশেপাশে স্কোর করে দেবে, এটা আমি ধরে রাখছি। যেহেতু তাদের ওই দিকটা অনেক দিন ধরে পড়া আছে, তারা ওই দিকটা পড়বে, একটু 40 করে নেবে স্কোর, আমি ধরে রাখছি ওরা রাখবে। সেক্ষেত্রে টেকনিক্যালে কিন্তু যেটা হয়, টেকনিক্যালে তাদের অ্যাপ্রক্সিমেটলি 55 থেকে 60 নম্বর তুলতে হবে আউট অফ 100 মিনিমাম, ঠিক আছে। 60-এর উপরে তুলতে পারলে খুবই ভালো, কারণ 100 টার্গেট সবসময় নিয়ে চলতে বলি, ঠিক আছে। সিবিটিতে 100 টার্গেটটা সেভ করে আমি সবসময় নিয়ে চলতে বলি, ঠিক আছে। তবুও যদি তুলতে না পারে 55 তুলতে হবে, এবং 55 তোলার ক্ষেত্রে, ঠিক আছে, যারা দেখো টেকনিক্যালি মেন ফোকাস, তাই তো আমি 70 আশেপাশে বলে দিয়েছি, কারণ তারা এই নন টেকনিক্যাল 40 করে তুলতে পারবে না, তারা এটা 30-এ গিয়ে আটকে যাবে, ঠিক আছে। তারা 30 বা 30-এর কমে গিয়েও আটকে যাবে, 30 হয়তো হবে, 30-এর কমে গিয়ে আটকে যাবে। কিন্তু তাই সেখানে তাদের টেকনিক্যাল স্কোর করতে হবে, টেকনিক্যাল তাদের প্রায় মিনিমাম 65 to 70 স্কোর করতে হবে, ঠিক আছে। যারা টেকনিক্যাল অলরেডি স্ট্রং, টেকনিক্যাল অনেকদিন ধরে পড়ছো, নন টেকনিক্যাল যাদের অতটা স্ট্রং নয়, কিন্তু যারা নন টেকনিক্যাল স্ট্রং আছে, তাদের এখানে একটা 5-10 নম্বরে একটা কম পাওয়ার একটা চান্স আছে, মানে কম পেলেও তারা মেকআপ দিতে পারবে নন টেকনিক্যাল থেকে। তো যদি 55 থেকে 60 নম্বর তোমাকে তুলতে হয়, তুমি এই কটা সাবজেক্টে ভালো করে পড়ো, তোমার সেই 55-60 যে নম্বর, ঠিক আছে, সেই মানে 50-60 নম্বরের টোটাল এখান থেকে মনে হয় চলে আসবে। এবং এই কটা সাবজেক্ট ভালো করে পড়লে তুমি তো 90%। যদি তোমার 60টা কোশ্চেন আসে, এই কটা সাবজেক্ট থেকে 60টা কোশ্চেন আসে, তোমার লিখছি, যদি এখানে তোমার 60টা কোশ্চেন আসে, তাহলে তুমি এর মধ্যে মোটামুটি 45টা কোশ্চেন করে ফেলতে পারবে, 45টা কোশ্চেন ইজিলি করে ফেলতে পারবে। বাকি 40টা কোশ্চেন যেটা আছে, বাকি যে টপিকগুলো আছে, ওগুলো উপর উপর দিয়ে পড়বে, ওখান থেকে তুমি 15টা কোশ্চেন 40টা কোশ্চেনের মধ্যে করে ফেলতে পারো, তাহলে তোমার কিন্তু 60 চলে আসবে। তো ওগুলো তো ডিটেলসে পড়ার দরকার নেই, কিন্তু এই যে কটা মেন সাবজেক্ট তোমার ডিটেলসে পড়তে হবে, তাহলে তোমাদের মধ্যে সিলেকশনের চান্স আছে। যারা একেবারে পড়ে তাদের স্মার্ট পড়তে হবে, আর কিছুই না, একটু স্মার্ট হতে ভালো করে পড়তে হবে, তাহলে তোমাদের সিলেকশনের চান্স আছে। কিন্তু হ্যাঁ, তোমাদের জন্য পড়াটা খুব টাফ হবে। কেউ যদি জব করতে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু, এবং তার যদি টেকনিক্যাল ভুলে গিয়ে থাকো জব, তাদের ক্ষেত্রে জিনিসটা খুব চ্যালেঞ্জিং হবে। এবং কী বলবো, মানে অনেকটাই বলতে পারো টেন্স টু ইম্পসিবলের দিকে চলে যাবে, কারণ তোমাকে এতটা পড়তে গেলে এতটা সময় ইনভেস্ট করতে, তুমি জবে যদি 8 ঘন্টা থাকো, এতটা সময় ইনভেস্ট হয়তো করতে পারবে না, তোমার যদি আগে থেকে রেডি না থাকে টেকনিক্যাল। তুমি অনেকদিন আগে থেকে টেকনিক্যাল রিভিশন আছে, অনেকদিন ধরে পড়ছো, সেক্ষেত্রে তুমি পেরে যাবে, নাহলে কিন্তু তুমি পারবে না। তো এটা রিয়েলিটি মেনে তোমাকে প্রিপারেশন করতে হবে। যাদের জব অতটা বেশি ইম্পর্টেন্ট না, দেখছো সিবিটি 1 ক্লিয়ার হচ্ছে, যারা প্রাইভেটে জব করো, যাদের অল্প বয়স আছে, 23, 24, 25 বছরও বয়স আছে, তারা চাইলে 3 বছর জব কুইট করতে পারে, 3 মাসের জন্য জব পুরো কুইট করে দাও, ছেড়ে দাও, ঠিক আছে। যদি মনে হয় 3 মাস কোনো আরও লিভ টিপ দেখে কিছু করে 3 মাস পরে আবার জয়েন করার অপরচুনিটি থাকে, সেটা করো। যদি দেখো কোনোভাবে কিছু হচ্ছে না, জব ছাড়ার চান্স, জব ছাড়তে হবে। যদি তোমার মনে হয় যে এটা ক্লিয়ার করতে পারো, জব অবশ্যই ছেড়ে দাও, ঠিক আছে। কারণ এই সুযোগ বারবার আসবে না। সিবিটি 1 ক্লিয়ার পরে সিবিটি, তুমি এক স্টেপ অলরেডি এগিয়ে গেছো, তোমার কাছে একটা স্টেপ বাকি আছে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে প্রাধান্য দেওয়া হচ্ছে তোমার কেরিয়ারকে, ঠিক আছে। প্রাইভেট জব তুমি এতদিন ধরে করছো, কম বেশি করছো, প্রাইভেট জব আবার পেয়ে যাবে, বড় ব্যাপার নয়। কিন্তু এই সুযোগটা বেরিয়ে গেলে আবার কখন আসবে, কখন আবার সিবিটি 1 ক্লিয়ার করে আবার সিবিটি 2 যাবে, সেটা তোমাকে অনেকদিন ওয়েট করতে হতে পারে। তো যদি কোনো জব ছাড়ার অপরচুনিটি থাকে, বয়স অল্প থাকে, সেরকম ফ্যামিলি প্রেশার না থাকে, জব ছাড়তে আমি তোমাদেরকে সাজেশন করবো। আমি নিজেও জব ছেড়েছিলাম, আমার জব ছেড়ে আমি প্রিপারেশন করেছিলাম। তো জব ছাড়া যেতেই পারে নিজের মনে ইচ্ছে থাকলে, ঠিক আছে, সেটা নিজের মনে জোর থাকতে হবে, তাছাড়া কিছুই না। তো এটা করে তোমার প্রিপারেশন করলে তোমাদের মোটামুটি একই জায়গায় চলে আসবে। এরপরে এটা বলছি, এই তো প্রিপারেশন করলে, এবার প্রিপারেশন কোথা থেকে শুরু করবে, ঠিক আছে। এবার দেখো, এই যে এই দুটো ক্যাটাগরি যারা বললাম, ঠিক আছে, এই দুটো ক্যাটাগরি যারা বললাম, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, এদের তো মোটামুটি একটা সোর্স থেকে অলরেডি প্রিপারেশন শুরু করেই দিয়েছো, ঠিক আছে। বিশেষ করে ক্যাটাগরি 2 নিজেদের সোর্স আছে, নিজেদের সম্পূর্ণ নোটস আছে। তো ক্যাটাগরি 2 এর জন্য আলাদা কোনো কিছুর দরকার নেই, জাস্ট তোমরা যেরকম বইগুলো বললাম, কোশ্চেন বললাম, সেটা প্র্যাকটিস করবে আর করবে, তাহলে হবে। তাছাড়া আমাদের আর কিছু দরকার নেই। এবার যারা ক্যাটাগরি 1 আছে, ঠিক আছে, তারা যেই সোর্স থেকে পড়েছো, হতে পারে তুমি কোনো কোচিং ইনস্টিটিউট নোটস থেকে পড়েছো, ঠিক আছে, হয়তো তুমি ইউটিউব থেকে পড়েছো, যেখান থেকে পড়ে থাকো না কেন, ঠিক আছে, একটা নোটস বানিয়েছো। এরপরে তোমার যদি মনে হয় সেম সোর্স থেকে তুমি সব বাকিটা পড়বে, যাদের কোনো কোচিংয়ের ইনস্টিটিউটের কোনো সাবস্ক্রিপশন নেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে অবশ্যই কন্টিনিউ করবে, যদি তাদের সিলেবাস কমপ্লিট হয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেখান থেকে অবশ্যই কমপ্লিট করো, তাছাড়া কিছু নেই। কারণ মানে তাছাড়া অন্য কোনো কিছু ভাবার কথা নেই,
ঠিক আছে, কারণ সেখানে যেহেতু কমপ্লিট করেছে সেখান থেকে তোমার নোটস রেডি হয়ে যাবে। যারা ইউটিউব থেকে পড়ছিলে তাহলে হয় চাইলে ইউটিউব থেকে পড়তে পারো, অথবা তাই যদি মনে হয় যে আমার কাছে মেন্টরশিপ নেবে, আমি যেরকম করে বলবো সেরকম করে আমার সঙ্গে পড়তে চাইবে, ঠিক আছে, এবং আমি যারা তোমাদের লেকচার্স প্রোভাইড করে দেবো সেগুলো থেকে পড়বে, তাহলে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, আমাকে টেলিগ্রাম মেসেজ করতে পারো। আমার টেলিগ্রাম মেসেজ হচ্ছে, আমার টেলিগ্রাম আইডি তোমাদেরকে লিখে দিচ্ছি, ERRBSSE, ঠিক আছে, ERRBSSE, এটা আমার টেলিগ্রাম আইডি। এখানে তোমরা মেসেজ করো, তোমরা যদি প্রিপারেশন করতে হয় আমার সাথে, তাহলে আমি তোমাদেরকে সেই হিসাবে প্রপার গাইডেন্স দিতে দেবো। কেউ যদি শুধু মনে করো না আমার পড়াশোনার সোর্স সবই আছে, অনলি গাইডেন্স আমার কাছ থেকে প্রপার এই 70 দিন করে পড়বে কিনা পড়বে, স্ট্র্যাটেজি প্লাস গাইডেন্স, ঠিক আছে, আমার সঙ্গে অলরেডি প্রিপারেশন নিচ্ছেও, যারা CBT 1 থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের আমি CBT 2 অবধি ভালো করে গাইডেন্স দিয়েও যাবো। যদি মনে হয় তোমরা তাদের সঙ্গে যুক্ত হতে চাও আমার সাথে, তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করো, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে সেই গ্রুপে অ্যাড করে নেবো, ঠিক আছে। এবং এটা হলো কথা, এবং তোমরা তার সঙ্গে টেকনিক্যালও আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট নিতে চাও, টেকনিক্যাল আমি অ্যাসিস্ট তোমাদের করে দেবো। এরপরে আছে ক্যাটাগরি 3, যেটা হয়ে গেল, ঠিক আছে, ক্যাটাগরি 3 থেকে হলে যারা একেবারে পড়েনি, ঠিক আছে, তার যে কোনো সোর্স না থাকলে তোমরা চাইলে তোমরা ইউটিউব থেকেও পড়তে পারো, ঠিক আছে, ইউটিউবে আমি প্লেলিস্ট কিছু কিছু দিয়ে দিয়েছি আমার চ্যানেলের নিচের দিকে আছে, আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, ঠিক আছে। তাছাড়া চাইলে তোমার যদি মনে হয় না তোমরা কোনো আরও গাইডেন্স চাও, আমি বাংলায় সিভিল টেকনিক্যাল লেকচার পড়াচ্ছি, কিন্তু আমার যে টেকনিক্যাল লেকচার আছে সেটা আমার পড়াতে টাইম লাগবে, আমি এই বছর আরবি কমপ্লিট করতে পারবো না, আমি আগে থেকে ক্লিয়ার বলে দিয়েছি, আগে এবারও বললাম, কিন্তু তোমাদের আমি পুরো সাপোর্টটা প্রোভাইড করে দেবো, তোমার টেকনিক্যাল যা যা মেটেরিয়াল লাগবে কি না লাগবে আমি তোমাদের সব, যাতে এক্সাম অবধি হয়ে যায়, কোথাতে কী পড়বে না সব দিয়ে দেবো, এই এক্সামটা তোমাদের ভালো করে ক্লিয়ার হবে, এবং A to Z আমি যতটা পড়াবো বাকিটা তোমাদের টেকনিক্যাল মেটেরিয়ালস প্রোভাইড করে দেওয়া হবে, যেখান থেকে পড়বে, মানে দেখো সোর্স প্রচুর আছে, সিলেক্টিভ সোর্স থেকে পড়তে হবে, সোর্সটা আমি তোমাদের বলে দেবো, যেখান থেকে পড়লে তোমার সিলেকশন হবে আমি জানি, সেই সোর্সটা বলে দেবো, সেই সোর্স নিয়ে তোমরা প্রিপারেশন করবে, এবং সেক্ষেত্রে যদি তোমরা আমার গাইডেন্স চাও, আমার সঙ্গে যুক্ত হতে চাও, আমাকে সেম মেসেজ করো আমার টেলিগ্রাম আইডিতে, আমি আরেকবার লিখে দিচ্ছি, ERRBSSE, ঠিক আছে, এটা আমার টেলিগ্রাম আইডি। তো এখানে তোমরা মেসেজ করো, আমি তোমাদেরকে আমার এই সঙ্গে যেটা আমার প্রিপারেশন গ্রুপ সেখানে সঙ্গে অ্যাড করে দেবো। এখানে আমি টেকনিক্যাল সম্পূর্ণ ভালো করে পড়াবোই, ঠিক আছে, সেটা করতে টাইম দেবে। তাছাড়া 2024 তোমাদের টেকনিক্যাল সাপোর্ট যত দরকার, যা যা পড়তে হবে, কী পড়বে কি না পড়ে, সম্পূর্ণ সাপোর্ট, সম্পূর্ণ মেটেরিয়াল আমি তোমাদের প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের আর কোনো কিছু বাইরে ভাবতে হবে না, ঠিক আছে, তোমাদের কিচ্ছু বাইরে ভাবতে হবে না, শুধু আমার সঙ্গে যুক্ত থাকলে আমি তোমাদের পুরো একবারে CBT 2 অবধি তো গাইড করে দেবো, যাদের CBT 2তে একটু ফোকাস হয়ে পড়াশোনা করবে CBT 2 ক্লিয়ার হয়ে যাবে, যাদের CBT 2 ক্লিয়ার হবে না তাদের আমি কন্টিনিউ পড়িয়ে যাব, ঠিক আছে। এই 2025 এম লক্ষ্য করে 2025 আমি টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল যেরকম করে ভালো করে তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। WPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমরা যারা 2025 আসছে, যারা যারা বিটেক আছো, তারা সেই এক্সামও টার্গেট করে চললে আমার কাছ থেকে যদি প্রিপারেশন করো, সিভিল টেকনিক্যাল তোমাদের ভালো করে কমপ্লিট হয়ে যাবে। এটা সিভিল টেকনিক্যালি অলরেডি বলছি, বাকি স্ট্রিমের জন্য আমি বলছি না, কিন্তু তাদের খুব ভালো করে সিভিল টেকনিক্যাল কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া আরআরবি যেই 2025 তার আগেও তোমরা মোটামুটি ফুললি প্রিপেয়ার হয়ে যাবে, যাদের এবছর হবে না আমি এটুকু বলতে পারি 2025 তারা যদি ফোকাসটা মেনটেন করে রাখতে পারো, কনসিস্টেন্সি মেনটেন করে রাখতে পারো, তাহলে 2025 কিন্তু তোমরা সিলেকশন নিয়ে বেরিয়ে যাবে। তোমাদের শুধু ফোকাস হইতে এই কয়েকটা দিন পড়তে হবে, ঠিক আছে। প্রথমে তো তোমার টার্গেট থাকবে আরআরবি যেই 2024 এরিয়াও তোমরা ক্লিয়ার করবে, ঠিক আছে, সেই টার্গেট থাকবে। সেই হিসেবে আমি তোমাদের যা যা সাপোর্ট দরকার আমি আমার তরফ থেকে সম্পূর্ণ তোমাদের সাপোর্ট দেবো। তারপরেও 2024 ক্লিয়ার না হলে 2025 জন্য আমরা কন্টিনিউ পড়ে যাব, ঠিক আছে, কন্টিনিউ পড়ে যাব। এবং আমাদের 2025 আসা অবধি আমরা এতটা নিজেরা প্রিপেয়ার হয়ে যাবো যে আমার 2025 এক্সাম দিতে আরআরবি যেই হোক বা WPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক কোনো অসুবিধা হবে না, তোমরা একেবারে খুব কমফোর্টেবল ফিল করবে, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে। এবং তোমাদের এটাই নয় যে আমি যে টেকনিক্যাল তোমাদের ক্লাসগুলো পড়াবো, টেকনিক্যাল লেকচারগুলো নেবো, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে লাইফ টাইম নিতেই থাকবে। টেকনিক্যাল লেকচার এমন নয় যে 6 মাস 1 বছর পরে তোমার 2025 শেষ হয়ে গেলো, টেকনিক্যাল লেকচার্সে অ্যাক্সেস তোমার কাছে চলে গেল, এরকম কোনো ব্যাপার নেই। আমার যে টেকনিক্যাল লেকচারগুলো থাকবে তোমার কাছে টেকনিক্যাল লেকচার সারা জীবন থাকবে, তুমি এখন চাইলেও দেখতে পারবে, 5 বছর পরে চাইলেও দেখতে পারবে, 10 বছর পরে চাইলেও দেখতে পারবে। কিন্তু 1 বছর ভালো করে প্রিপারেশন করলে তোমাকে 2026 টেকনিক্যাল লেকচারগুলো আর দেখতে হবে না, তোমার অ্যাকাউন্টে যে টেকনিক্যাল লেকচারগুলো পড়ে থাকবে, ঠিক আছে, এটুকু আমি বলতে পারি। কিন্তু তোমাদের মন দিয়ে কনসিস্টেন্সি পড়তে হবে, কনসিস্টেন্টলি এই কয়দিন পড়তে হবে। যদি তোমরা পড়ো, প্রিপারেশন করতে হবে আমার সাথে, তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করো, আমি তোমাদেরকে জয়েন করিয়ে নেবো। তো আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল। তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানাও, যদি এক্সাম সম্বন্ধে কিছু আরও জানার থাকে আমি তোমাদের রিপ্লাই করে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কোনো নতুন টপিকে তোমাদের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। আমি সেই নতুন টপিকেও পারলে ভিডিও বানার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো মনে হয়ে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে,
তোমার যে বন্ধুরা আরআরবি যেই সিবিটির জন্য প্রিপারেশন নেবে অথবা নেক্সট ইয়ার আরআরবি যেই জন্য প্রিপারেশন নিতে চায় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেয়, তারা জানতে পারে যে কী করে প্রিপারেশন নেবে না নেবে এই বছর হোক বা পরের বছর হোক, ঠিক আছে। আর যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো এখনও সাবস্ক্রাইব করোনি এবং এতদূর দেখা হয়ে গেছে তাদেরকে বলবো, তারা ইন্টারেস্ট পেয়েছো বলেই দেখেছো, তো তাদেরকে বলবো আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমি নতুন আরও কোনো ভিডিও আনি সবার আগে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন পাও এবং দেখতে পারো এবং আমার কাছ থেকে যতটা পারবে হেল্প নিতে পারো। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে। টাটা।